দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতিদিনই আমরা দিনের যে ঘটনাগুলো থাকে সেগুলোর একটা বিশ্লেষণ আমরা হ্যাপেনিং পয়েন্টের মাধ্যমে করে থাকি এবং বাংলাদেশ নানা মাত্রিক চ্যালেঞ্জের মধ্যে প্রতিনিয়তই যেতে হয়। প্রতিনিয়তই অপশক্তি বাংলাদেশের এই অগ্রযাত্রা থামাতে নানাভাবে ব্যর্থ প্রচেষ্টা চালায়। তেমনই একটা আমরা দেখেছি মধ্য অক্টোবর থেকে বা তারও কিছুদিন আগে থেকে এক ধরনের সহিংসময় পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের অপতৎপরতা চলেছে। বাংলাদেশের মানুষ রুখে দিয়েছে সেই সব অপচেষ্টা। আমরা আজকে একটু কথা বলবো অন্য একটা বিষয়ে, যে যারা সমাজকে নানাভাবে আলোর পথ দেখান তাদেরকে, বিশেষ করে সিআরআই এর কথা আমরা জানি, তারা সবসময় তাদেরকে পুরস্কৃত করার চেষ্টা করে। অর্থাৎ 5 বছর ধরে এটি হয়ে পঞ্চমবারের মতো এবারও জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড আমরা দেখব ডিসেম্বরে, যেটা আমাদের সবারই অনেক পছন্দের মানুষ মাননীয় চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সেটি নিজের হাতেই তাদেরকে তুলে দিবেন, এটা আমরা জানি। কিন্তু আমরা একটু দেখব যে এই সহিংসতা, বিশেষ করে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু, তৃতীয় লিঙ্গ, দলিত শ্রেণী, তাদের কাজ করার ক্ষেত্রে মানে যারা পুরস্কার পান তারা কি কাজগুলো করেন সবাইকে নিয়ে বাংলাদেশ, মানে সেই বাংলাদেশকে এগিয়ে নিতে এই প্রজন্ম, তরুণ প্রজন্মের সন্তানরা কতটা দারুণভাবে কাজ করছেন সেটি আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা যাদেরকে পেয়েছি একটু পরিচয় করে দিতে চাইবো। আমাদের সঙ্গে প্রতিষ্ঠাতা এবং সিইও মিজারেবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তিনি তাসনিমা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুমন চন্দ্র মিস্ত্রি, তিনি প্রতিষ্ঠাতা এবং সভাপতি হাতে খড়ি ফাউন্ডেশন, এবং ইস্টার জাহান তন্নি, সহকারী সমন্বয়কারী ইয়াং বাংলা সিআরআই। আমরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা। আমি শুরু করতে চাই যে বিশেষ করে আমাদের সঙ্গে সুমন চন্দ্র মিস্ত্রি, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের একটা সহিংসতার দেখার চেষ্টা করলাম, যে অর্থাৎ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় থেকেছে, সেই জায়গাটিতে যে একেবারে অহেতুক উস্কানি দিয়ে, অহেতুক গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং ধর্মীয় সংখ্যালঘু যারা আছে তাদের সম্পদ, বাড়িঘর, মন্দির সেই জায়গাটিতে মানে ধ্বংস সাধন করা, সবকিছুর ঊর্ধ্বে মানুষ সত্য আমরা জানি। আপনার কাছে কি মনে হয় যে সমাজে আসলে কোন জায়গাটিতে কাজ করা উচিত এবং কিভাবে এই ধরনের বিষয়গুলো রোধ করা যায়? সুমন চন্দ্র মিস্ত্রি, আপনি আমার সাথে সংযুক্ত আছেন কিনা, বা আমি হয়তো পাবো আপনাকে, কিন্তু তার আগে আমি আমি ইসরাত জাহান ইসরাত ফারজানা তন্নি আমাদের সঙ্গে আছেন, আপনার মাধ্যমে শুরু করব। যে এই যে মানুষগুলোকে আমরা পুরস্কৃত করার একটা চেষ্টা থাকে এবং এর মাধ্যমে সমাজে বিশেষ একটি বার্তা পৌঁছে যায়, কি বার্তা পৌঁছে যায়, কি জানাবেন তন্নি? ধন্যবাদ আপনাকে। আসলে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি হচ্ছে গিয়ে আমাদের ইয়াং বাংলার একটি অন্যতম একটি প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করি যে এই অ্যাওয়ার্ডটির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে নিয়ে যারা কাজ করে, অ্যাকচুয়ালি যে আমরা যেটা বললাম যে সম্প্রীতির একটা বাংলাদেশ বা বাংলাদেশের যে তারুণ্যের যে শক্তি এবং বাংলাদেশের জন্য তারুণ্যের একটি অবদান, সেই অবদানকে অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করা, তাদের রেকগনিশন দেওয়া এবং তাদের কথা তুলে ধরার জন্য অ্যাকচুয়ালি জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড কাজ করে। জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড একটি সিম্বলিক নেম হতে পারে অ্যাওয়ার্ডের, বাট এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা এরিয়াকে এটা আমরা কভার করি। ইন সেন্স আমি বলবো যে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের যারা, যেই তরুণটি হচ্ছে প্রযুক্তিগত ভাবে তার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এনেছে, তারাও এই অ্যাওয়ার্ডটি অন্তর্ভুক্ত হয়। এমনকি যেমন আমাদের সাথে যে দুজন যুক্ত হয়েছে আজকে, যারা হচ্ছে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020-এর উইনার, তারা কাজ করছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে। আমাদের সাথে তাসমিনা যিনি আছেন, তিনি হচ্ছে গিয়ে বেদে জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছেন। সুমন চন্দ্র মিস্ত্রি কাজ করছেন জেলে পাড়ার, জেলে পল্লী শিশুদের লেখাপড়ার জন্য। এরকম ভাবে আমাদের বিভিন্ন প্রান্তে যারা সমাজের তরুণরা কাজ করে যাচ্ছে, তাদেরকে রেকগনিশন দেওয়াটাই হচ্ছে গিয়ে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের মূল ধারা। আরেকটা জিনিস আপনার কাছ থেকে তন্নি জানতে চাইবো, যে আমরা আসলে বিশেষ করে জাতির পিতার জন্ম শতবার্ষিকী আমরা পালন করে এলাম এবং আমাদের সামনে আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 50 বছর, বিজয়ের 50 বছর আমরা উদযাপন করব। আবার যার হাত ধরে এই রাষ্ট্র দুর্বার গতিতে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী
কৃতজ্ঞতা ভরে সবসময় আমরা তার কথা স্মরণ করি। তারও ৭৫তম জন্মদিনটা আমরা পালন করলাম। আমি বলতে চাইবো যে একটা সব দিকেই বাংলাদেশের জয় জয়াকার এই শব্দটি সচেতনভাবে আমি ব্যবহার করতে চাই। তো অর্থাৎ পঞ্চমবারের মতো যে আপনাদের এবারের ইয়াং বাংলা অ্যাওয়ার্ড দেয়ার যে জয় বাংলা পুরস্কার দেওয়ার যে বিষয়টি থাকে, সেই ইউথ অ্যাওয়ার্ডের এবার বিশেষত্ব কি, মানে এবার কি থাকছে? কারণ এবার তো অনেক বড় বড় ইভেন্ট আমরা পার করে এসেছি, তাই না? কি যুক্ত করবেন? ধন্যবাদ এই প্রশ্নটির জন্য, কারণ এটি আসলে আমাদের জন্য জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021টা অন্যতম একটি সময় আমরা পার করছি। বিকজ আমাদের 2015 সাল থেকে 15, 17, 18 এবং 20 যে চারবারের মতো আমরা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড দিয়েছিলাম, সেটা হচ্ছে একটা ধারাবাহিক অনুসরণ করেই হচ্ছিল যে আমাদের হচ্ছে কারণ আমরা দেখেছি যখন আমাদের এই অ্যাপ্লিকেশন গুলো আবেদনের যে ফেজটা যখন চলে, তখন অসংখ্য সংগঠন আমাদের এই অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেন এবং আমরা একটা ইভালুয়েশন প্রসেসের মধ্যে থেকে যাই। কিন্তু 2021 সালের এই অ্যাওয়ার্ডটি আসলে আমাদের জন্য আলাদা আমরা বলবো, কারণ এই আয়োজনটি হচ্ছে গিয়ে 2020-এর পরই 2021-এ নিয়মিত ভাবে এক বছর পরেই আমরা মানে এক বছরের মধ্যেই আবার করলাম, এবং আগামী প্রত্যেকবারই এই অ্যাওয়ার্ডটি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশ তার যে সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ আছে, এবং আমরা যে একটা সময় পার করছি বৈশ্বিক যে একটা অনিশ্চয়তা এই কোভিড এর কারণে, এবং আমরা জানি যে সারা বিশ্বে যেরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে, বাংলাদেশ কিন্তু সেই অবস্থা থেকে অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আমাদের যে ইতিবাচক দিকগুলো, যে আমাদের ভ্যাকসিনেশন বলি অথবা আমাদের যে এই কোভিড ম্যানেজমেন্ট, এবং তারপর হচ্ছে বাংলাদেশের যে উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সে প্রতিরোধ ধারাটার সাথে আমরা একত্রতা ঘোষণা করে এবারে অ্যাওয়ার্ডটাকে ডেডিকেট করছি। এবং এবারে অ্যাওয়ার্ডটি স্পেশাল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড এডিশন আমরা বলবো এই কারণে যে বাংলাদেশ 50-কে মার্ক করে আমরা অ্যাওয়ার্ডটি দিতে যাচ্ছি সেই স্বাধীনতার বিজয়ের মাসে। আমাদের ডিসেম্বরে এই অ্যাওয়ার্ড সেরিমনিটা আমরা করব। আমরা এটা মানে এটা আমাদের প্ল্যানে আছে, এবং অবশ্যই একটা চমক আছে আমাদের এবারে অ্যাওয়ার্ডে, যেটা হচ্ছে কি আমরা স্পেশাল একটা সেগমেন্ট রেখেছি এই অ্যাওয়ার্ডে। যারা দেশের জন্য কাজ করেন তারা তো এই অ্যাওয়ার্ডে যুক্ত, সেই সংগঠন তো আমাদের সাথে যুক্ত হবেনি, তাদের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে যারা আসবেন। এর পাশাপাশি হচ্ছে কি আমরাই খুঁজে আনবো যারা হচ্ছে কি এই 50 বছরে বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে, এখানে বাংলাদেশকে নিয়ে এসছে কারা, সেই তরুণরা, সে বাংলাদেশের 1971 সালে সে প্রজন্ম থেকে শুরু করে এই 2021 পর্যন্ত যারা ছিলেন, তাদেরকে আমরা চাচ্ছিলাম হচ্ছে গিয়ে এই জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের মাধ্যমে আবার স্মরণ করতে। সো জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2021 আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ আমরা চাচ্ছি যে বাংলাদেশ সুবর্ণ জয়ন্তীর সাথে আমরা একত্রিত করে এই অ্যাওয়ার্ডটায় কিছু চমক থাকবে। আমি আরেকটি ছোট্ট প্রশ্ন করতে চাইবো আপনাকে, তারপর আমাদের সঙ্গে তাহমিনা বেগম এবং সুমন চন্দ্র মিস্ত্রি তারা আছেন, তাদের কাছে একটু যেতে চাইবো। এবং এই যে নাম দেয়া যে জয় বাংলা, মানে এই পুরস্কার অ্যাওয়ার্ড যা কিছু বলি না কেন, এটা যে একটা বড় ভাবনার বিষয় থাকে সেটা নিশ্চয়ই আমরা বলতে পারবো। একটা ছোট্ট রেফারেন্স দিতে চাই, বঙ্গবন্ধু যখন দেশ ভাগের পরে এই অঞ্চলে চলে এলেন, তখন একটা দলের ভেতরে, অর্থাৎ আওয়ামী লীগ তখন প্রতিষ্ঠা হবে, এরকম একটা ভাবনার মধ্য থেকে স্বাধীনতার প্রশ্নটি এলো। তো তখন এই রাষ্ট্রের নাম কি হবে সবাইকে কাছে জানতে চাইলেন। কেউ এসে বললেন, কেউ বললেন যে এই রাষ্ট্রের নাম হবে পূর্ব বাংলা, কেউ এসে বললেন এই রাষ্ট্রের নাম হবে পাক বাংলা। বঙ্গবন্ধু শুনলেন, তারপর বললেন যে যদি এই রাষ্ট্রের নাম হয় জয় বাংলা তাহলে কেমন হয়। তীব্র একটা সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে এগোতে হয়েছে। অন্নদা শঙ্কর রায় যিনি এই ইন্টারভিউটি নিয়েছিলেন, এবং সেখানে বঙ্গবন্ধু কিছুটা বর্ণনা দিয়েছেন। এবং আমরা যখন দেখি সিআরআই এই জয় বাংলা নামটি দিয়ে পুরস্কার ঘোষণা করে, তাও তরুণদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তখন মনে হয় সেই যে অসাম্প্রদায়িকতা চেতনা নিয়ে বঙ্গবন্ধু শুরু করেছিলেন, সেটারই যেন একেবারে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাওয়া। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি সিআরআই ইয়াং বাংলার মুখপাত্র হিসেবে তো ডেফিনেটলি আমি জানি যে আমাদের সিআরআই ইয়াং বাংলা সবসময় চেয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনাটা আছে, এবং আমরা যেটা বিশ্বাস করে চলি, যেটা হচ্ছে আমরা প্র্যাকটিস করবো। আমাদের আমরা বলবো যে আমাদের নেটওয়ার্কের যে 12,000 এর বেশি যারা আমাদের ভলান্টিয়ার বা আমাদের মেম্বার যারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন, তারা বিশ্বাস করেন যে বঙ্গবন্ধুর এই জয় বাংলা স্লোগান
স্লোগানটা আসলে কোনো ভিন্ন মানে বিশিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ না। জয় বাংলা হচ্ছে কি একটি স্লোগান, যেটা হচ্ছে কি যে কেউ ধারণ করতে পারে, কারণ এটা হচ্ছে কি বাংলাদেশকে আমি বিশ্বের দরবারে তুলে দিচ্ছি। হ্যাঁ, বঙ্গবন্ধু সোনার বাংলাদেশের যে স্বপ্নটা দেখেছিলেন সেটা কিন্তু ছিল খুব অসাম্প্রদায়িক একটি বাংলাদেশের স্বপ্ন, এবং সেটা ছিল হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন, যেখানে সবগুলো রাজনৈতিক দলের একটি একটি বলবো যে আমরা একটা সহাবস্থান থাকবে, এবং সেটাই যে প্র্যাকটিসটাও আমরা করি। আমরা চেষ্টা করি যে সবার মত প্রকাশের যে মাধ্যমটা সেটা তুলে ধরার জন্য। এবং ইয়াং বাংলা কিন্তু আমাদের যে আদার্স যে প্রোগ্রাম গুলো আছে, যেমন অ্যাওয়ার্ড তো জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আছে, পাশাপাশি যে আমাদের ছোট ছোট কিছু প্রোগ্রাম থাকে, যেমন আমরা তরুণদের সাথে যারা নীতি নির্ধারক তাদেরকে সামনে মুখোমুখি কথা বলার আয়োজন করে দিই। আমাদের কিছু প্রোগ্রাম আছে, পলিসি ক্যাফে, আমরা লেটস টক কিছু প্রোগ্রাম করি, অথবা আমরা বাংলাদেশের তরুণদের জন্য হচ্ছে গিয়ে সরকারি মন্ত্রণালয়গুলোতে ইন্টার্নশিপ ব্যবস্থা করি, আরো ছোট ছোট বিভিন্ন স্টার্ট আপ প্রোগ্রামে তরুণদেরকে যুক্ত করি। এটাই হচ্ছে গিয়ে ইয়াং বাংলার আমাদের জয় বাংলা, যে আমরা চাই হচ্ছে গিয়ে আমাদের তরুণরা সব জায়গায় ভালো কাজ করবে, এবং যে কোনো প্রান্তে যারা বিশ্বের যে কোনো জায়গায় তারা ভালো কাজ করবে। আমরা আমি আমি আবারও আসবো আপনার কাছে তন্নি, কারণ আমাদের সঙ্গে যে দুজন মানে বন্ধু রয়েছেন তারা আসলে এই পুরস্কারটি পেয়েছেন, এবং পাওয়ার পর আমরা জানি যে আমরা যেই পুরস্কার পাই না কেন, পাওয়ার পর এক ধরনের দায়িত্ববোধ আরো বেড়ে যায়। অর্থাৎ সমাজে যে সেক্টরগুলোতে আপনারা কাজ করছেন সেই যে কাজ করতে গিয়ে যেন। সুমন চন্দ্র মিস্ত্রি, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি, আমরা জানি যে বেদে সম্প্রদায়কে নিয়ে কাজ করা, কিংবা দলিত সম্প্রদায়কে নিয়ে কাজ করা, কিংবা ধর্মীয় সংখ্যা বা সংখ্যালঘু, এগুলো বঙ্গবন্ধুর মানে নানাভাবে রেফারেন্সে বঙ্গবন্ধু আমাদের সামনে আসেন। তিনি যখন বলেন যে এই রাষ্ট্রের মূল দর্শন হবে, একেবারে পরিষ্কার কথা, যে মূল দর্শন হবে সবার উপরে মানুষ সত্য। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টিটা সার্থকতা ওইখানেই। আমি সুমনের কাছ থেকে শুনবো, যে সুমন, আনমিউট করে কথা বলতে হবে, এবং এই যে চেতনাটা যে রাষ্ট্রের দর্শন সবার উপরে মানুষ সত্য, এই ধারাবাহিকতায় কখনো প্রতিবন্ধকতা কিংবা বাধা কিংবা বিপত্তি এগুলো পান কিনা, বা বাধা পেরিয়ে তো এগিয়ে যেতে হবে, সেটাই তো আমাদের চেষ্টা, তাই না? কি যুক্ত করবেন সুমন? সুমন, আনমিউট করে কথা বলতে হবে। ধন্যবাদ। হুম, শুনতে পাচ্ছি সুমন আমরা। ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা। সুমন, আপনার ব্যান্ডউইথে কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের সঙ্গে তাসনিমা বেগম আছেন। তাসনিমা, একই প্রশ্ন যদি আপনার কাছে রাখি, কখনো মনে হয় কিনা যে এই কাজগুলো বা দায়িত্ববোধের একটা ব্যাপার থাকে? কি যুক্ত করবেন তাসনিমা? আসসালামু আলাইকুম, আমি তাসমিনা বেগম সিলেট থেকে বলতেছি। তো আমার মনে হয় যে একটা আমরা যেহেতু স্টুডেন্ট অবস্থা থেকে এই কাজটা শুরু করেছি, সো স্টুডেন্ট অবস্থায় আমরা আমাদের দায়িত্ববোধ নিয়ে এই কাজটা শুরু করেছি, যে এজ এ স্টুডেন্ট আমাদের দেশের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে, সেখান থেকে আমাদের কাজটা শুরু। আর অ্যাওয়ার্ড পাওয়ার পর থেকে আমাদের দায়িত্ববোধটা আরো বেশি বেড়ে গেছে, সেখানে এটা আমাদের রেসপন্সিবিলিটি আরো বাড়িয়ে দিয়েছে, আমাদের দায়বদ্ধতাটা আরো বাড়িয়ে গেছে। জি। আর আরেকটি যেটি আমরা জানতে চেয়েছিলাম, যে ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু, তৃতীয় লিঙ্গ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সেই কাজগুলো সামনে এগিয়ে নিতে কি ধরনের পরামর্শ বা কি ধরনের সহযোগিতা আশা করেন, বা সমাজের অন্যান্য প্রতিষ্ঠান কিভাবে তাদের কাছ থেকে কি ধরনের আচরণ আশা করেন, সেটাও একটা বড় ব্যাপার। কি জানাবেন আমাদেরকে তাসমিনা? জি, আমি মনে করি একটা দেশে সম্পূর্ণ উন্নয়নের জন্য দেশের প্রত্যেকটা জাতির উন্নয়ন দরকার, সেটা হোক সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ। মানে সংখ্যালঘু যে হলে যে আমি এই জাতির উন্নয়ন করবো এরকম কিছু না, সংখ্যালঘু জাতিরও উন্নয়ন দরকার, এবং সংখ্যালঘু জাতির উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকেরই আমাদের নিজ নিজ অবস্থান থেকে প্রথমত এগিয়ে আসা দরকার। এরপর হচ্ছে যারা আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে বা পলিসি মেকার হিসেবে আছেন, ওনাদেরও উচিত সংখ্যালঘু লঘুদের বা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে কিংবা যারা দলিত সম্প্রদায় আছে, এরকম কোন যারা মানে জনসংখ্যা কম, তাদের উন্নয়নে এগিয়ে আসা। এখন যাদের উন্নয়নে আমরা কাজ করব, তাদেরও এই নিজেদের উন্নয়নের প্রতি একটা ইচ্ছা থাকা লাগবে, যে আমি আমার লাইফকে ডেভেলপ করব, আমি এখন এর পিছিয়ে থাকবো না, অন্যদের মতো আমি এগিয়ে যাব, এই মন মানসিকতা তাদেরও থাকতে হবে। যে একেবারে অসাধারণ একটি ব্যাপার, যে আমরা যাদের জন্য কাজ করব তাদেরই যেন মানে সেই মানসিকতাটা থাকে, যে আসলে আমরা কি চাই। এবং বাংলাদেশ রাষ্ট্রের কথা বলছি, যে 50 বছর তার হতে চলল বিজয়ের, এবং
তারপরও আমরা বাংলাদেশের কিছু মানুষকে দেখি যে আগের সেই পাকিস্তানি উপনিবেশিক যে সমস্যাটা ছিল সেটার মধ্যে আটকে থাকতে, এটি একটি কঠিন একটি দিক। সেই ধারাবাহিকতায় বিশেষ করে সিআরআই মানে সেটার দর্শনগত যে চেষ্টাগুলো আছে, বিশেষ করে মানসিক উৎকর্ষতা বৃদ্ধি তরুণ প্রজন্মের মাঝে, সেটার চেষ্টা প্রায়শই করে। তো নিয়ে আপনার কাছ থেকে একটু শুনবো যে আমরা দেখি যে সবসময় সিআরআই এর একটা আলাদা চেষ্টা থাকে যে একেবারে ভেতর থেকে কাজ করা, মানুষের সঙ্গে থেকে কাজ করা, মানুষকে এগিয়ে নিতে কাজ করা। এটি আপনার কাছে কি মনে হয়? আপনার কথার সূত্র ধরে তারপর আমরা আবারও সুমন চন্দ্র মিস্ত্রির কাছে যাব। তুনি। জি, অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে সিআরআই হচ্ছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন। আমরা অ্যাকচুয়ালি মূলধারা যে কাজগুলো আমরা করি, যে সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো, সেটার উপরে বিভিন্ন গবেষণালব্ধ যেই পাবলিকেশনস গুলো নিয়ে আমাদের কাজ হয়, মানে আমাদের নিয়মিত প্রকাশনার কাজ হয়, এর পাশাপাশি আমরা যেটা করি যে যখন আমাদের রিসার্চ বেসড কোনো কাজ হয়, প্রকাশনার কাজগুলো যখন করি, ডেফিনেটলি আমাদের সামনে কিন্তু অনেক ধরনের মতামত বা মানুষের ভিতর থেকে যেই জিনিসগুলো আমরা জানতে পারি বিভিন্ন সময় ঘটনার প্রেক্ষিতে, সেগুলো কি আমরা সামনে রেস করি। যেটা আমরা বলেছি যে ইউথদের নিয়ে কানেক্টিভিটি যে প্রোগ্রামগুলো আমাদের করা হয়, এটা কিন্তু আসলে মেইনলি মূলত হচ্ছে কি এই সূত্রটা গুলোকে অ্যাড করা, যেটা আমরা বলি ইয়াং বাংলা হচ্ছে কানেক্টিং দ্য ডটস। সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের যে এই ফ্ল্যাগশিপ ইভেন্ট ইয়াং বাংলার যে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড, সেটার মাধ্যমে আমাদের এই স্কোপটা থাকে যে বাংলাদেশের যে কোনো প্রান্তে তরুণ সংগঠন যারা কাজ করছে তাদেরকে একই সুতোয় বেঁধে সামনে নিয়ে আসা। তো এর পরিপ্রেক্ষিতে যেটা হয় যে আমরা নীলফামারী তরুণের কথাটাও জানতে পারি যে সে কি কাজ করছে, বা তার ওখানে বাধা সে কোন কাজে হচ্ছে, অথবা চা বাগানে যে চা শ্রমিক যারা আছে তাদের বিভিন্ন দাবি বা তারা কি ফেস করছে সেগুলো আমরা জানতে পারি। অথবা আমরা ঢাকার যে সংগঠনগুলো কাজ করছে হচ্ছে গিয়ে ঢাকা ড্রেনেজ নিয়ে, অথবা আমার গতবারের সংগঠন হচ্ছিল তার বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা হচ্ছে যেসব এলাকায় পানি থাকে না সেসব এলাকায় পানি, বিশুদ্ধ পানি ছড়িয়ে দেওয়ার কাজগুলো করছে। বা যেমন আমাদের জেলে পল্লী নিয়ে যারা কাজ করছে, বিভিন্ন সংগঠন বিভিন্ন মাত্রায় কাজ করে। অথবা যারা হচ্ছে গিয়ে বিভিন্ন অন্যান্য লিঙ্গর যে কমিউনিটি আছে সেই কমিউনিটিকে নিয়ে কাজ করে, এমন সংগঠন আমাদের আছে। কোভিডের সময় দেখা গেছে অনেক তরুণ সংগঠন হচ্ছে কি অনেক সাপোর্ট দিয়েছে, যেটা হচ্ছে কি মানে অনুকরণীয় সাপোর্ট। আমাদের মেইন প্রচেষ্টা হচ্ছে কি তাদের এই কাজগুলোকে একত্রিত করে হচ্ছে রিপ্রেজেন্ট করা এবং তার কথাগুলোকে নীতির কাছে তুলে ধরা, যে এটা হচ্ছে বাংলাদেশের তরুণদের কণ্ঠস্বর এবং আমরা বাংলাদেশের তরুণদের যে ডেভেলপমেন্টের কণ্ঠস্বর সেটা সামনে ভর করেই আমরা চলতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব সুমন চন্দ্র মিস্ত্রি তার ব্যান্ডউইথের অবস্থা কিছুটা ভালো। সুমন, মানে যে কথা বারবার আমরা বলার চেষ্টা করি যে আসলে তরুণদেরকে এগিয়ে নিতে হবে, তরুণদেরকে এগিয়ে দিতে হবে, সব ধারাবাহিকতায় গ্রাম প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে যে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হন, সেই অভিজ্ঞতা যদি আমাদেরকে একটু বর্ণনা করেন সুমন। হ্যাঁ, সুমন আনমিউট করে কথা বলতে হবে। ধন্যবাদ। আমি প্রশ্নটা একটু শুনতে চাই। না, বলছি যে এই ইয়াং বাংলা অ্যাওয়ার্ড পাওয়ার পর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হয়, কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়? হ্যাঁ, আমরা যেহেতু প্রত্যন্ত অঞ্চলে কাজ করি, এখানে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে। অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমরা বলি, আমরা আমাদের শুরুটা হয়েছিল 2018 সালের 17 মার্চ। সেখান থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত পিছিয়ে পড়া জেলে জনগোষ্ঠী আছে যে নিয়ে কাজ করে আসছি। তো আমরা কাজ করার শুরুতে যেটা আমাদের প্রতিবন্ধক হিসেবে ছিল যে যেহেতু প্রত্যন্ত অঞ্চল, সেখানকার যারা অভিভাবক আছেন জেলে জনগোষ্ঠীর সন্তানদের, তারা মনে করেন যে এই আধুনিক যুগে এসে তারা মনে করেন যে তাদের সন্তানদের পড়াশোনার খুব একটা দরকার নেই, বা পড়াশোনা কোনো ভালো কিছু বয়ে আনতে পারেন না। এই ব্যাপারটা এখনো তাদের মাথায় কাজ করে। সেখান থেকে আমরা তাদেরকে বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে চেষ্টা করছি যে না, আসলে এই যুগে এসে বা বর্তমান সময়ের সরকার শিক্ষার জন্য যে কাজগুলো করছেন, বা আমাদের আসলে সবার শিক্ষা নেওয়া খুব একটা দরকার। সেখান থেকে আমরা বিভিন্ন শিক্ষা বার্তা এবং বিভিন্ন কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে পড়াশোনায় মনোযোগী করি, এবং এখন তারা আগে থেকে অনেক স্কুলমুখী হয়েছে এবং আমাদের কাউন্সিলিং এর ফলে তারা স্কুলে যাওয়া আসা শুরু করেছে। এবং অনেক জেলে জনগোষ্ঠী আছে যার সন্তানরা
শিক্ষা নিতে চান, কিন্তু পারিবারিক যে অভাব অনটন বা আর্থিক যে সমস্যা, এ কারণে তারা শিক্ষাটা নিতে পারেন না। সেক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্নভাবে আর্থিক এবং তাদের শিক্ষা গ্রহণ করার যে উপকরণ বা যাবতীয় যে সমস্যা আমরা চেষ্টা করি সেগুলো সমাধান করার। এভাবে তারা আস্তে আস্তে স্কুলমুখী হচ্ছে এবং সেক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতাও রয়েছে যে হুম। অনেকে তাদের সন্তানদের স্কুলে দিতে চান না, বা অনেকে আছে যারা আমরা আসলে একটি সংগঠন চাইলেই সম্পূর্ণ একটা জনগোষ্ঠীকে সেবা দিতে পারি না। সেক্ষেত্রে অনেকে যাদেরকে আমরা সেবা দিতে পারি না তাদের কাছ থেকে আমরা অনেক হ্যাঁ প্রতিপন্ন হই যে আমরা কেন, যদি আমরা ঠিকমতো সেবা দিতে নাই পারি সেক্ষেত্রে আমরা কেন এগুলো শুরু করেছি, এরকম কিছু প্রতিবন্ধকতা থাকে। এবং শুরু থেকে যে প্রতিবন্ধকতা গুলো আমরা ফেস করে আসছি সেটা হচ্ছে আর্থিক সমস্যা। কারণ আমাদের সংগঠনের ম্যাক্সিমাম সদস্যই হচ্ছেন স্টুডেন্ট, যে যারা, আর আমাদের সংগঠনের সকল অর্থই আমরা নিজেরা নিজের থেকে জি, বহন করি। আমরা একেবারে সেক্ষেত্রে শেষ আর্থিক পর্যায়ে চলে সমস্যাটা এসেছি। আমাদের। আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা আবারও ইস্তাত ফারজানা তন্নির কাছে একটু যেতে চাইবো এবং তার একটা সমাপনী প্রশ্ন বা তার একটা মন্তব্য দিয়ে শেষ করব যে আসলে আমরা সারা বাংলাদেশের চিত্রটি আমরা দেখেছি যে গ্রামগঞ্জের একটা আমূল পরিবর্তনের ছোঁয়া ইতিমধ্যেই সেটি দেখা গেছে যে গ্রামীণ অর্থনীতিতে এক ধরনের চাঞ্চল্য ফিরে এসেছে এবং সেটি এখন বিশ্বের অনেক জায়গাতেই বাংলাদেশের এই ব্যাপারগুলোকে ক্লাসে পড়ানো হয় যে বিশেষ করে গ্রামীণ অর্থনীতি কতটা দ্রুততার সঙ্গে এগোচ্ছে। আমরা শেষ করব বিশেষ করে তন্নি আপনার কাছ থেকে শুনবো যে মানসিক যে ব্যাপারগুলো থাকে অর্থাৎ আমাদের দার্শনিক জায়গাগুলো, দর্শনগত অবস্থানের পরিবর্তন, যে আমরা উন্নয়ন হচ্ছে কিন্তু পাশাপাশি মানবিক উন্নয়নের জায়গাটি অর্থাৎ দর্শনগত ফিলোসফিগত সেই জায়গাটিতে আমাদের আরো অনেক বেশি কাজ করার দরকার, যেটা সিআরআই তার নানা কর্মকাণ্ডের মাধ্যমে চেষ্টা করতে। তো সেটিকে আরো বাড়ানো উচিত। আপনার কাছে কি মনে হয়? আমরা শেষ করব, আপনার সমাপনী বক্তব্য। ডেফিনেটলি মানে দেশের যখন একটা দেশ যখন উন্নতির একটা বেঞ্চমার্ক রাখে যে আমি একটা উন্নয়নশীল থেকে উন্নত দেশে যাওয়ার জন্য যেই সব নির্ধারণ করা যে ক্রাইটেরিয়া গুলো মিট করে যাবে, পাশাপাশি কিন্তু সাইমultaneously আরেকটা স্রোতধারা থাকে, সেটা হচ্ছে গিয়ে মনোবৃত্তিক উন্নয়ন। হ্যাঁ, মানুষের যেটা আমরা বলি যে মানুষের ধ্যান ধারণা বা প্র্যাকটিস, সোশ্যাল কালচার, সংস্কৃতি, এই বিষয়গুলো কিন্তু উন্নয়নেরই একটা পরিপূরক একটা ধারা, মানে পাশাপাশি দুইটা বিদ্যমান। তো সেক্ষেত্রে সেই বিষয়টাকে কিন্তু আমরা অ্যাকনোলেজ করে ওইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়ার মধ্যেও রেখেছি। যে যদি বলি যে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের একটা ক্রাইটেরিয়া কিন্তু আছে যে সাংস্কৃতিক ক্ষেত্রে যারা কাজ করছে, সাংস্কৃতিক উন্নয়ন বা এই ধারায়, তারা কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের এই স্রোতের সাথে। এবং এর পাশাপাশি হচ্ছে গিয়ে মানসিক স্বাস্থ্য যেটা বলি, যেটা কিন্তু আসলেই এখন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিশেষ করে এই গ্লোবাল এই যে মহামারীর সময়। সো সবকিছু পাশাপাশি নিয়ে উন্নয়নের যে রোডম্যাপ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে আমাদের যে সরকার পরিচালনা যখন তারা করছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো অ্যাকনোলেজ করছেন, যেটা গ্রামীণ অর্থনীতির পাশাপাশি আমাদের মানসিকতা, মানবিক ভাবে আমরা উন্নয়নের দিকে যাচ্ছি। এবং হোপফুলি যে আমরা এটা নিয়ে আরো কাজ করব এবং অ্যাওয়ার্ডের পাশাপাশি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যারা আজকে আমাদের সাথে সম্পৃক্ত হলেন প্রত্যেককে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং সবসময় খবরের আপডেট পেতে চোখ রাখুন এটি নিউজের পর্দায়।